ব্যবহার করলাম। ওর নাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরও অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচণ্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারে তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কী সব যেন বলতো। মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। সেখানে সে ঝিম ধরে বসে আছে এবং বলছে, হায় হায় হায়, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যা, যত দেরি করবি তত বেশি ক্ষতি হবে। বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী একটা মেয়ে কেন এমন করছে? বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মিহির দাদা তখন চিন্তা করল এটা একটা অনেক বড় সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাড়িতে এলেন। ইমাম সাহেবকে দেখে মিহি চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এই বলে অট্ট হাসি হাসতে লাগলো। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ওই সে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল।
তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্টহাসে হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারের দাগ কাটলেন। মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরূদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। এই বলে হুজুরকে বারবার মারতে যাচ্ছিল। 5-7 জন মিলে মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল আর বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোর এবং এই মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলবো। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটে নাই, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটা এখনো মিহির কাছ থেকে চলে যায় নাই। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মিহিকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবেন? হুজুরকে বলায় হুজুর বললেন, ভয় নেই, তবে বাড়ি যাবার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সবাই আতঙ্কের মধ্যে ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়িতে যাওয়ার সময় সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই বাড়িতে যেতে হবে। সেই বাঁশঝাড়ের নিচে আবার অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছিল অনেক পুরাতন। সেই পুকুর পাড়েই প্রথমবার মিহিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারা কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল। তাদের ভেতর মিহির বাবা ছিল একটু সাহসী। তিনি বললেন, চলো আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না আল্লাহর নাম নিয়ে গেলে। সকলের অনিচ্ছার সত্ত্বেও তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি।
মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এর মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে কষ্ট দিচ্ছিস, আমাকে কষ্ট দিচ্ছিস, কেন আমার পিছনে লেগেছিস, আমি কি ক্ষতি করেছি তোর? এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তারা ভাবছিল কি হচ্ছে এইসব। সবাই আবার দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এবার মিহি হঠাৎ চিৎকার দিয়েই অট্ট হাসি হাসতে লাগলো আর বলতে লাগলো, বললাম না আমার কিছুই করতে পারবি না, এইবার দেখ তোদের মেয়েকে আমি কি করি। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা ছিঁড়ে ফেলে দিয়ে মিহি বাঁশঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দিল। মিহির বাড়ির মানুষ চিৎকার করে মিহির পেছন পেছন যেতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর তাড়াহুড়ো করে বাড়ির থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। হুজুর এসে বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার পথে বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেতে, আমার কথা শোনেননি, জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তার জিনদের খবর পাঠালেন। জিনেরা একে একে ফিরে এসে বললেন, মিহিকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো এক সরাই গাছের নিচে রেখে দিয়ে আসা হয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গিয়ে দেখলেন মিহি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেই সরাই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল। গাছটির সাথে অনেক মানুষ চুল পেঁচিয়ে কালো জাদু করে থাকে। সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকে। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রেখেছে। হুজুর তখন তার জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন, জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে যে লোহার পাত ব্যবহার করে সেই পাত এনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দেওয়ার কথা বললেন। হুজুরের কথা মতো তারা নদীতে মাছ ধরার জালের সেই পাতের টুকরো এনে মিহির কোমরে বেঁধে দিল। হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো এতটা সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয় নাই। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া আসা শুরু করলো। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্কের পর থেকে তার বাড়ির লোক খেয়াল করল মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনো কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন,
যে ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয়, ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্ত খেকো পিশাচকে হত্যা করে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টো পাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল, সে অনেকবার আপনার জামাইয়ের ওপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায়